স্বপ্ন নিয়ে একটা শব্দ আছে আমাদের, স্বপ্ন দোষ। এইটার থেকেও খুব কম লোকে অব্যাহতি পায়। ফ্রয়েড বলছেন স্বপ্ন দোষটাই হচ্ছে স্বপ্ন গুণ, কারণ স্বপ্নের আনকনসিয়াসের সার কথা হচ্ছে ওইটাই। ম্যান ইজ এ সেক্স বিইং। আনকনসিয়াস জিনিস বলতে আগে মনে করা তো বিশৃঙ্খল জিনিস, হিবিজিবি, অন্ধকার। কিন্তু লাকা বলছেন, ফ্রয়েড এটা আবিষ্কার করেছেন, আনকনসিয়াস জিনিসটা হচ্ছে আমাদের চিন্তার একটা কাঠামো। ফ্রয়েডের সাথে বাংলা সাহিত্যের কারো পরিচয় নাই। আনকনসিয়াস ইজ নট বায়োলজিক্যাল ইনস্টিংক্টস, এটা যে কোনো প্রাণীর আছে। যেন যাকে জিজ্ঞাসা করেন আনকনসিয়াস কি গরুর আছে, সহজ প্রশ্ন, গরুর কোনো আনকনসিয়াস নাই। ইংরেজিতেও সাবকনশাস বলে কিছু নাই। অথচ জন ম্যানার্ড কেইনসের মতো বিখ্যাত অর্থনীতিবিদ তিনিও দেখি সাবকনশাস লিখতেছেন। মানে ইংল্যান্ডে যেটাকে ব্লুমসবেরি গ্রুপ বলা হতো, ভার্জিনিয়া উলফ টুলফ যে গ্রুপে ছিলেন, সেই গ্রুপের নেতা ছিলেন লর্ড জন ম্যানার্ড কেইনস, বিখ্যাত অর্থনীতিবিদ, সম্ভবত ফ্রান্সের ইংল্যান্ডের সবচেয়ে বড় অর্থনীতিবিদদের একজন। তো তিনিও লিখছেন। এটা আমি দেখলাম কি, মানুষ ওই আগে বলেছিলাম গেটের উদ্ধৃতি নিয়ে, মানুষ শুধু সেইটাই শোনে যেটা সে বোঝে। অর্থাৎ বিলেতি লোকদের পক্ষে সাবকনশাস ছাড়া কিছু বোঝা সম্ভব নয়। অর্থাৎ কনশাসনেস দুই রকম, হয় আপনি কনশাস অথবা কনশাস নন। সাবকনশাস বলে কিছু নাই, মানে প্রি কনশাস তো কিছুই নেই, কনশাস থেকে আসার ব্যাপার, এটা তো সাব নয়। প্রি আর সাব তো এক জিনিসটা নিশ্চয়ই একটু বলবেন। এবং আপনি যদি জার্মান ভাষা এবং ফ্রেঞ্চ ভাষা দেখেন তাহলে দেখবেন যে দেয়ার ইজ নো, একটা হলে কনশাসকে বলে বেবুস জাইন, তো বেবুসটা, এবং ওইটা হলে উন বেবুসটা। এখন উন কথার একটা মজা আছে ফরাসি ভাষায়, উন মানে ওয়ান, উনু ওয়ান। তাহলে ইলিয়াদু লা মানে দেয়ার ইজ সামথিং অফ ওয়ান। লাকা সাহেব এরকম একটা কথা বলেন, আমি সেই প্রশ্নে এখন যাচ্ছি না। তাহলে আন মানে হচ্ছে নাই, এখন সাবের কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ আপনি বলতে পারেন যে মানুষ কনসাস হওয়ার আগে, যখন ঘুম থেকে আপনি জেগে উঠলেন, আপনি ঘুমাচ্ছেন না জেগে আছেন। আমি একটা বাস্তব উদাহরণ দিই। তো ঘুম থেকে জাগার আগে আমাদের একটা আলো আঁধারের মতো হেয়ালি অবস্থা যায়, ধরেন 15 সেকেন্ড। আমি কি জাগ্রত নাকি আমি এখনও ঘুমন্ত আমি নিজে জানি না, ওইটাকে প্রিকনশাস বলেছে। কিন্তু এই ভদ্রলোকেরা, এই ভদ্র মহিলারা যে সাবকনশাস কথাটা বলেছে, অবচেতন কথাটা বাংলা চালু হয়েছে না শব্দ বাংলা সাহিত্যে, এইতেই বোঝা যায় যে ফ্রয়েডের সাথে বাংলা সাহিত্যের কারো পরিচয় নাই। আমরা কথায় কথা বলি মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় অমুক, ওই উপন্যাস আলোচনা করার সময় লোকে বলে ফ্রয়েডীয় আলোচনা লেখে। বাংলা বিভাগের থিসিসগুলি পড়া যায় না এই জন্যে। বাংলা বিভাগে তো ফ্রয়েড পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু এই তো ফ্রয়েডের আহাম্মকি করেন কেন? আচ্ছা, এইটা আমি প্রথম বলছি না, লেখা সাহেব বলছেন সেটা 1920-এর পরে ফ্রয়েডের যারা শিষ্য বলে পরিচিত তাদের লেখা 1930 সালে দেখলেন কি এরা সবাই ফ্রয়েড থেকে সরে গেছে। সেই জন্য তিনি নতুন স্লোগান দিলেন 1953 সনে। এটার নাম কি? রিটার্ন টু ফ্রয়েড, ফ্রয়েডে ফিরে চলুন। তাহলে কি ফ্রয়েডে যাব? উনি ফ্রয়েডের 3টা বইয়ের নাম করলেন। আপনাদেরকেও আমি বলি এই বইগুলো পড়ে দেখেন। একটা বই হচ্ছে ফ্রয়েডের ভাষায় এই যে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এটা তার প্রথম বড় যুগান্তকারী আবিষ্কার। এর 5 বছর আগে তিনি একটা বই লিখেছেন আরেকজনের সাথে সহযোগিতা ক্রমে, ওইটার নাম হলো স্টাডিজ ইন হিস্টেরিয়া, স্টুডিয়ান উবের হিস্টেরি। এই বইয়ের পরে 5 বছর পরে তিনি এটা লিখলেন। ওইটা ছিল কতগুলি কেস স্টাডি। তার 4 বছর পরে একটা বই লিখলেন, এটার নাম হলো সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ। সাইকোপ্যাথোলজি কি? আমরা কথায় কথায় ফ্রয়েডিয়ান স্লিপ বলি না, স্লিপ অফ দি এরার। আমি বলতে চেয়েছি এই বক্তৃতা এখন আমি শুরু করলাম, কিন্তু ভুলে বলে না এই বক্তৃতা এখন শেষ করলাম। তাহলে আপনি বলেন যে উনি আমি না 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 আমি শুরু করতে চাই, কিন্তু মুখে আমার শেষটা আসলো কেন? আপনি এটা কি, আমি আসলে এত ক্লান্ত, গত রাত্রে ঘুমাতে পারি নাই, আমার মনে হচ্ছে বক্তৃতাটা শেষ করলে ভালো হতো। অর্থাৎ আমার মনে একই সাথে 2 লাইনের চিন্তা জ্বলছে, একটা বলছে এটা শেষ হোক আর একটা বলছে এটা শুরু হোক। কিন্তু আমার কনসাস চিন্তা হচ্ছে শুরু হোক, কিন্তু আমি যেটা রোধ করতে পারি না সেটা হচ্ছে শেষ। ওইটা মানে মুখ ফসকে বলে না বাংলায়, বজ্র আটনি, ফসকা গেরো। আমি খুব বজ্র আটনি শুরু করলাম, বক্তৃতা করবো জাক লাগা সম্পর্কে, কিন্তু বললাম কি বক্তৃতা শেষ করলাম, না না আমি শুরু করলাম। এই থেকে বলে ফ্রয়েডিয়ান স্লিপ। একটা বলতে গিয়ে আমরা আরেকটা বলে ফেলি। তো সেই জন্য বলছি এইটা একটা বই তিনি লিখেছেন, নাম যে সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ। প্রতিদিন আমরা এটা অজস্র ভুল নিয়ে আলোচনা করি, 200 পৃষ্ঠার বই। পরের বছর 1905 সনে আরেকটা বই উনি লেখেন, এটা নাম হলো, ফরাসির নাম, জার্মান নাম অনুসারে অনুবাদ করলে হবে দি জোক অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ দি আনকনশাস। এটা কেন বলছি? এই কারণেই, ফ্রয়েডের আবিষ্কারটা কি? লাগা বললেন ফ্রয়েডের আবিষ্কার হচ্ছে দি আনকনশাস। আগে পণ্ডিতেরা যত আনকনশাস নিয়ে কথা বলেছেন এইটা না। ওনারা আনকনশাস বলতে বোঝে একটা রহস্যময় জগৎ যার সাথে আমাদের পরিচয় নাই, একটা সেখানে ভূত প্যারেত আসে, এইটা আনকনশাস নয়। উনি বলেন আনকনশাস ইজ লাইক ল্যাঙ্গুয়েজ। আনকনশাস ইজ এ ল্যাঙ্গুয়েজ। লাকা সাহেব আবিষ্কার করলেন, মানে ফ্রয়েডই আবিষ্কার করেছে, লাকা সাহেব এটাকে ফর্মুলেট করে বললেন
আনকনশাস ইজ এ স্ট্রাকচার লাইক এ ল্যাঙ্গুয়েজ। পরবর্তীকালে উনি আরও সংশোধন করে বললেন, এটা বলে আমি ভুল করেছি, আনকনশাস ইজ এ স্ট্রাকচার বললেই হয়ে যায়। যেমন গণিত একটা স্ট্রাকচার, আমাদের ভাষা আরেক ধরনের স্ট্রাকচার, সব ভাষার একটা স্ট্রাকচার আছে, কোনো কোনো ভাষার স্ট্রাকচার আরেক রকমের। আমি স্ট্রাকচারটা উদাহরণ দিয়ে বলি। ভাষা দুই রকমের আছে পৃথিবীতে, অনেক রকমের থাকতে পারে, আমি দুই রকমের সাথে পরিচিত। এক ধরনের ভাষা হচ্ছে ইনফ্লেকশনের মাধ্যমে করে, আর ভাষা স্থানান্তরের মাধ্যমে করে। যেমন ধরেন আপনি যদি বলি মানুষ বাঘ মারে, এখানে মানুষকে আমি কর্তার পজিশনে নিয়েছি, যাকে মারে কর্মকে দ্বিতীয় পজিশনে দিয়েছি এবং ক্রিয়াটাকে শেষে দিয়েছি। আপনি পরিষ্কার বুঝলেন কে কাকে মারে, কর্তাকে কর্মকে। কিন্তু এখন যদি উল্টা করে বলি, শুধু জায়গা বদলায়, বাঘ মানুষ মারে, এখানে কোনো রকমের প্রত্যয় বা বিভক্তি যোগ করি নাই। আমাদের দেশে এখন বাংলা ভাষা যে আমরা খুব বেশি ভালো জানি তার প্রমাণ আমাদের বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ডগুলো দেখলে বোঝা যায়। মানুষ বাঘকে মারে, সে অকারণে কে নিয়ে আসবে এখানে, দেখেন মানুষ বাঘ মারে, শুধু জায়গা পরিবর্তনের মাধ্যমে আপনি সম্পূর্ণ অর্থ পরিবর্তন করতে পারেন, কর্তা কর্ম, কর্মকর্তা হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা হয় না, যেমন আমি তোমাকে ভালোবাসি, এখানে আমি তুমি ভালোবাসি বললে আপনি বলেন কি আপনি পাগল হয়ে গেছে, ভাষাটা কবি কবি হয়েছে। তুমির সাথে যখন কে যোগ করি, অর্থাৎ তোমাকে আমি কর্মের পজিশনে নিয়েছি, তখন কে যোগ করতে হয়। আমরা এটাকে প্রত্যয়ও বলি, বিভক্তিও বলি। প্রত্যয় মানে বিশ্বাস, মানে তোমার পজিশন এখন কর্মে, তুমি হচ্ছেন ভালোবাসার অবজেক্ট আর আমি হলাম সাবজেক্ট। আই লাভ ইউ, ইংরেজিতে দেখেন ইউ লাভ মি, সমস্যা হয় না, কিন্তু বাংলায় হয় তুমি আমাকে ভালোবাসো কি না বলো দেখি, উত্তর দাও, নাহলে আমি বিষ খাবো। এই সমস্ত প্রশ্ন, এটা হচ্ছে বাক্যের গঠনে দেখে, এটাকে বলে ইনফ্লেকশন। সংস্কৃত হচ্ছে সাংঘাতিক ইনফ্লেকশনাল ল্যাঙ্গুয়েজ, শুধু বদলায় বদলায়। সংস্কৃতে 8 রকমের কারক আছে, বাংলা কারকের সংখ্যা বহুদিন আমরা সংস্কৃতের অনুকরণে 8 বার লিখতাম, এখন আমরা 4 থেকে 3-এ নিয়ে আসছি। তো যাও, ভাষাতে যেমন গঠন আছে, আমি যে আনকনশাসের গঠন আছে, মানে আনকনশাস জিনিস বলতে আগে মনে করা তো বিশৃঙ্খল জিনিস, হিবিজিবি, অন্ধকার। কিন্তু লাকা বলছেন, ফ্রয়েড এটা আবিষ্কার করেছেন, আনকনশাস জিনিসটা হচ্ছে আমাদের চিন্তার একটা কাঠামো। এবং সবচেয়ে বড় কথা যে শুধু আমাদের চিন্তা কাঠামো নয়, এটা হচ্ছে ইউনিক, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের আনকনশাস এক এক রকম, এবং এটা স্থির। এটা আপনি আনকনশাসের হাতে কখনো মুক্তি পাবেন না। কেউ যদি মনে করেন আচ্ছা আমি কি ওষুধ খেয়ে অথবা চিকিৎসা করে কি আনকনশাসের হাত থেকে বাঁচতে পারবো, তা পারবেন না। আনকনশাস যে সবার আছে তার প্রমাণ আপনাদের আমি জিজ্ঞাসা করি, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে কোনোদিন কোনো স্বপ্ন দেখেননি? নারী অথবা পুরুষ, শিশু অথবা এমনকি আমাদের যারা ভাই বোনেরা তৃতীয় লিঙ্গের, তারাও স্বপ্ন দেখে। এবং স্বপ্নের ইনভেরিয়েবল আরেকটা কথা আপনারা লজ্জায় বলবেন না, স্বপ্ন নিয়ে একটা শব্দ আছে আমাদের, স্বপ্ন দোষ। এইটার থেকেও খুব কম লোকে অব্যাহতি পায়। ফ্রয়েড বলছেন স্বপ্ন দোষটাই হচ্ছে স্বপ্ন গুণ, কারণ স্বপ্নের আনকনশাসের সার কথা হচ্ছে ওইটাই, ম্যান ইজ এ সেক্স বিইং। এইটাই যে বলতে, এই জন্য সেক্স আর সেক্সুয়ালিটি এক জিনিস নয়। তো অর্থাৎ স্বপ্নের কন্টেন্ট ইনভেরিয়েবলি আলেম সাহেব থেকে শুরু করে বাড়ির দারোয়ান পর্যন্ত সবারই স্বপ্ন হয় এবং স্বপ্ন দোষ হয়। কারো কাপড় ভেজে, কারো কাপড় ভেজে না, সেই প্রশ্ন নয়, বিচিত্র, বাট ইট ইজ এ ফ্যাক্ট অফ লাইফ। অনেক হলে ফ্রয়েডের বই বাবা এবং ছেলে একসাথে পড়তে পারে না, অশ্লীল অশ্লীল, চূড়ান্ত রকমের অশ্লীল, পাশে রাড নিয়ে বসে পড়া যায় না, এরকম বলে লোকে। কিন্তু রাড নয়, সাধু পুরুষকে পড়তে হয় এটা। তাহলে এই জিনিসটা হচ্ছে ফ্রয়েডের আবিষ্কার, যে অর্থনৈতিকভাবে মানুষ মানুষকে শোষণ করে ইত্যাদি আবিষ্কার করেছে না, কার্ল মার্কসরা সারপ্লাস ভ্যালু, ওইটা যেরকম গুরুত্বপূর্ণ আবিষ্কার, বিংশ শতাব্দীতে লোকের মধ্যে ফ্রয়েডের আবিষ্কার সেরকম গুরুত্বপূর্ণ। এটা প্রথম স্বীকৃতি দিয়েছে কারা? শিল্পীরা, যাদেরকে সুররিয়ালিস্ট বলে তাদেরকে। সেটা স্বীকৃতি দিয়েছে যারা পিকাসোর মতো এরা ছবি আঁকে, তারা সালভাদর দালির মতো এরা, আমরা ইউরোপে যাদের মডার্নিস্ট বলি। ধীরে ধীরে সমাজবিজ্ঞান এখনও প্রবেশ করেনি। আপনি দেখেন না, আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে ফ্রয়েডের একটি বই পড়ানো হয়। সোসিওলজিতে পড়ানো হয় না, অ্যানথ্রোপোলজিতে পড়ায়, কিন্তু বিকৃতভাবে ওইটাই, ওই অবচেতনটাই পড়ায়। মানে দে ডু নট নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি অন্তপক্ষে 10টা বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন ফ্রয়েডের কোনো বই পড়ানো হয় না, যদিও সেখানে 2টা সাইকোলজি ডিপার্টমেন্ট আছে। তারা কি পড়ায়, আমেরিকানরা যেটা পড়ায় সেটা কি, তারা নাম দিয়েছে কি সাইকোমেট্রি, ইকোনোমেট্রিক্সের মতো। মানুষের আইকিউ বলে একটা জিনিস আছে না, আপনার বুদ্ধির অঙ্ক কত, 160, 120, 130, এই সমস্ত করার। আমেরিকান ভালগারাইজেশন যেখানে গেছে, জাক লাকা সেখানে বিদ্রোহ করেছেন। আমি কী করে জাক লাকাকে পছন্দ করতে শুরু করেছি, তার কাহিনী হচ্ছে এটাই, 1990-এর দশক থেকে। যদিও বা তার নাম আমি 70-এর দশকেই শুনেছি। আমি মনে করতাম কি
উনি ফ্রয়েড এবং লাকা এগুলো সব মার্কসের বিরোধী। না পড়ার যে ফল সেটা আমার হয়েছে। আমি 20 বছর এই শাস্তি পেয়েছি। যখন তার সাথে পরিচয় হলো 90-এর দশকে, আমি সংক্ষেপে বলছি, তখন আমি দেখলাম যে এই লোকের সাথে আমার আত্মীয়তা হলো কোথা থেকে। ইনি তো ক্যাথলিক খ্রিস্টান, আমি একটা নিম্নবর্গের বাঙালি মুসলমান, তার সাথে আমার আত্মীয়তা হলো কোথায়? হলো ওইখানে এই যে আমেরিকান ভালগারাইজেশন অফ হিউম্যান রিয়ালিটি অথবা হিউম্যান ডিগনিটি। আমেরিকানরা একজন বই, B.F. স্কিনার বলে একটা লোকের বই আছে, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা তো পড়বেন, বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটি বইয়ের নাম। লাকা বলছে দেয়ার ইজ নাথিং বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। মানুষ তো মানুষের তার ফ্রিডম অ্যান্ড ডিগনিটি নিয়ে, আর আমেরিকানরা ওইটাকে প্রত্যেক মানুষ করে। মানুষ তো একটা মেশিন মাত্র, আমাদেরকে মেশিনে পরিণত করতেছে না। আপনারা QS র্যাঙ্কিংয়ে যাচ্ছেন, আপনাদের বিশ্ববিদ্যালয় কী করে স্কোপাস ইন্ডেক্স জার্নালে লেখা ছাপাই আপনি দ্রুত প্রমোশন পাবেন। আমেরিকানরা যা চায়, যেখানে গ্রান্ট পাবেন, একটা বৃত্তি পাবেন, এই জাঁতাকলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। জাক লাকা সাহেব এগুলো সব বিরোধী ছিলেন। তিনি আমেরিকা যেতে অস্বীকার করেছিলেন। তিনি মাত্র বুড়ো বয়সে 75 বছর বয়সে তাকে আমেরিকা টেনে নেওয়া গিয়েছিল একবার। 1966 সনে একবার গেছিলেন দি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে একটা কনফারেন্সে, আর 1975 সনে একবার গিয়েছিলেন। আমি এটা বললাম। তাহলে ফ্রয়েড কে আবিষ্কার করেছেন? আমি কথা এখন সংক্ষিপ্ত করে নিয়ে আসি। ফ্রয়েড আবিষ্কার করেছেন দ্য আনকনশাস, কিন্তু এর তাৎপর্য লোকে ভুলে গিয়েছিল। লাকা সাহেব এটাকে পুনরুদ্ধার করেছেন, তার নাম দিয়েছেন রিটার্ন টু ফ্রয়েড। এটা 1953 থেকে 1981 পর্যন্ত তিনি এইগুলি পড়িয়েছেন। তাহলে এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে, তাহলে লাকা সাহেবের অবদানটা কী? আমি এটাই বলেন, দ্য অরিজিনালিটি অফ জাক লাকাটা কী? উনি এই সাবজেক্ট কথাটা উনি আবিষ্কার করেছেন। ফ্রয়েডের রচনার মধ্যে আপনাদের আমি বলেছি কোথাও সাবকনশাস পাবেন না, অনুরূপভাবে সাবজেক্ট কথাটাও পাবেন না। কিন্তু ফ্রয়েডের লেখা থেকে এটা নিষ্পন্ন করেছেন লাকা সাহেব, যেহেতু তিনি ফিলোসফি পড়েছেন। ফিলোসফিতে সাবজেক্ট কথা আছে, সাবজেক্টিভিটি আছে, সাবজেক্ট আছে। তিনি দেখিয়েছেন আগে সাবজেক্ট বলতে দার্শনিকরা যে সমস্ত এলোমেলো কথা বলছেন, আরেকদিন কোনো আলোচনার সুযোগ হলে আমি বলবো কোন দার্শনিকদের কথা বলছি, যেমন হাইডেগার, কোন দার্শনিক কথা, যেমন উইটগেনস্টাইন, যারা এখানকার দর্শনের গ্রেট সুপারস্টার। লাকা সাহেব দেখবেন যে এরাও ফ্রয়েডের তাৎপর্যটা ঠিক বুঝতে পারে নাই। উনি তাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য বললেন, দে ইউজ দ্য ওয়ার্ড সাবজেক্ট বাট দে ডোন্ট নো হোয়াট দ্য সাবজেক্ট ইজ। তাদের কাছে সাবজেক্ট জিনিসটা রয়ে গেছে এক ধরনের এলোমেলো ভাব, পাগলামির মতো। লাকা সাহেব এটাকে পাগলামি থেকে ভালো এবং মন্দ অথবা রেশনাল অ্যান্ড ম্যাডনেসের মাঝামাঝি যে সীমান্ত, এটাই। এখন আমি বলি তাহলে সাবজেক্ট বলতে উনি কী বোঝাচ্ছেন? ধরেন আগে বলে মানুষ সাবজেক্ট হয় কখন? যখন আপনি একটা নাম গ্রহণ করেন। এই জন্য আমাদের জন্ম দুইটা। আনকনশাস ইজ নট বায়োলজিক্যাল ইনস্টিংক্টস, এটা যে কোনো প্রাণীর আছে। যেন যাকে জিজ্ঞাসা করেন আনকনশাস কি গরুর আছে, সহজ প্রশ্ন, গরুর কোনো আনকনশাস নাই। অথবা বিড়াল বা কুকুরের আছে, নাই। কিন্তু তাদের কোনো কোনো লক্ষণ আনকনশাস আছে বলে মনে হয়। এর প্রভাব ফল কি? এটা হলো রেজাল্ট অফ ডোমেস্টিকেশন। আজ থেকে 10-12 হাজার বছর আগে মানুষ শুধুমাত্র কৃষি আবিষ্কার করে নাই, একই সাথে বন্য জন্তুকে গৃহপালিত করার সুযোগ নিয়েছে। এটা বলে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ এগ্রিকালচার। আগে মানুষ প্রকৃতি থেকে, আমরা কল্পনা করি প্রকৃতিতে যে ফলমূল এখনও আহরণ করি না আমরা, ফল এবং মূল চাষবাস শুরু যখন করেছে তখন মানুষ আস্তে আস্তে পশু পাখিকেও আয়সা গৃহপালিত করা শুরু করেছে। সব পশু কিন্তু পোষ মানেনি, আপনারা জানেন। ঘোড়া পোষ মেনেছে, বহু কষ্ট করে হলো, কিন্তু বাঘ মেনেছে বলে এখনো শুনিনি। তো মানুষ অনেক প্রাণীকে ঘরে এনেছে, হরিণ পালে অনেকে, কিন্তু এদের কিছু কিছু লবাব দিকে মানুষের মতো মনে হয়। লাকা সাহেব শেষ বয়স 1973 সনে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ফরাসি টেলিভিশনে, ওইটা একটা আলাদা বইতে পাওয়া যায়, টেলিভিশন নামে। সেখানে তিনি পরিষ্কার বলছেন যে সমস্ত পশু পাখি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থাকে তারা অনেকে মানুষের স্বভাব অর্জন করেছে। কিন্তু সহজ করে বলতে গেলে অন্যান্য পশুর কোনো আনকনশাস নাই। কেন? আনকনশাস ভাষার সাথে যুক্ত। ভাষা মানে সিম্বলিক সিস্টেম অথবা রিপ্রেজেন্টেশন সিস্টেম, যেভাবে বলেন। অনেক প্রাণী আজকে সিম্বলের মাধ্যমে চলে। আমরা বলে মৌমাছিরা এত পরিশ্রম করে এত সুন্দর করে চলে কিভাবে? ওইটা ইনস্টিংক্টকে তারা একটা রুলে পরিণত করেছে। কিন্তু মানুষ হচ্ছে যে, তাহলে ভাষা কি, এই কথা বলতে হয়। লাকা বলছেন ভাষা বলতে অনেকে মনে করে যে মানুষ যেভাবে কথা বলছে সেটা। লাকা উদাহরণ দিয়ে বলছেন ভাষা হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি, কিন্তু যে কোনো শব্দের সমষ্টি নয়, যে উচ্চারণের সমষ্টি। সেটা কি? উচ্চারণ মাত্রেই ভাষা নয়, যে উচ্চারণ অর্থপূর্ণ হবে কিভাবে, এটা লাকার পক্ষে বলা সম্ভব হতো না যদি ফারদিনা দোসুরের আবিষ্কার না হতো। উনি বললেন যে একটা শব্দের থেকে আরেকটা শব্দের পার্থক্য করি কিভাবে আমরা, শুধু তার উচ্চারণগত বৈশিষ্ট্য দিয়ে। প্রকৃতি জগতে তাদের অবস্থান যেখানেই হোক না কেন, সব উচ্চারণ জগতে তাদের অবস্থান পাশাপাশি। যেমন ধরেন গাছ, গাছের সাথে নিকটবর্তী উচ্চারণ হচ্ছে মাছ, নাচ, সাঁচ, পাঁচ, আপনি এইভাবে বলবেন। কিন্তু বাস্তবটা কোথায় গাছ আর কোথায় মাছ এক জায়গায় হওয়ার তো কোনো দরকার নাই।
নাচের সাথে তার কোনো যোগাযোগ নাই, তাহলে দেখা যাচ্ছে এই দুই জগৎ আলাদা জগৎ।